আচ্ছা, ট্রেডিং চার্টের দিকে তাকালে সবচেয়ে বড় প্রশ্ন কোনটা মাথায় আসে? আমার তো মনে হয় ঠিক কখন মার্কেটে এন্ট্রি নিতে হবে, তাই না? সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইনগুলো কিন্তু এই বিশাল প্রশ্নের উত্তরটা দিতে পারে, কিন্তু কিভাবে? চলুন babypips.com এর সোর্স ম্যাটেরিয়াল ঘেটে আজকে আমরা ঠিক এই দুটো মূল কৌশলই বের করে আনি। শুনতে তো খুব সহজ লাগছে তাই না, যে মাত্র দুটো লাইন বলে দেবে কখন ট্রেড করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই সহজ প্রশ্নের উত্তরটাই কিন্তু ট্রেডিংয়ের পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। কিভাবে? আচ্ছা, আর ভূমিকা না করে চলুন সরাসরি রহস্যের গভীরে ঢোকা যাক। দেখুন, আসল ব্যাপারটা হলো কি, এই পুরো জটিল বিষয়টাকে মাত্র দুটো সহজ সরল কৌশলে ভেঙে ফেলা যায়। আর একবার যদি এই দুটো কৌশল মাথায় গেঁথে যায়, দেখবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো যখনই প্রাইস কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনের কাছে আসে, তখন কি হতে পারে? মূলত দুটো জিনিস। এক, প্রাইস লাইনটাতে ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে আসবে, যেটাকে আমরা বলছি দ্য বাউন্স। অথবা দুই, প্রাইস কোনো কথাই শুনবে না, সোজারে লাইনটা ভেঙে অন্য দিকে চলে যাবে, আর এটাই হলো দ্য ব্রেক। আর মজার ব্যাপার হলো, এই দুটো পরিস্থিতির জন্যেই আমাদের হাতে দুটো আলাদা গেম প্ল্যান আছে। ওকে, তাহলে চলুন প্রথমে সেই কৌশলটা দেখি যেখানে আমরা ধরে নিচ্ছি যে প্রাইস নিয়ম ভাঙবে না, মানে ভদ্র ছেলের মতো আচরণ করবে। এই কৌশলের মূল আইডিয়াটাই হলো যে আমরা আশা করছি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো তাদের কাজ ঠিকঠাক করবে, প্রাইসকে আটকে দেবে। আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। দেখুন, সবচেয়ে বড় ভুল যেটা প্রায় সবাই করে তা হলো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনটা ছোঁয়ার সাথে সাথেই ট্রেড নিয়ে নেওয়া। না, এটা করা যাবে না। বুদ্ধিমানের কাজ হলো একটু অপেক্ষা করা, দেখা যে প্রাইস ওই লাইনের সাথে ঠিক কি করছে। প্রাইস কি সত্যি সত্যি ওখান থেকে ঘুরে যাচ্ছে? ওই যে ঘুরে যাওয়াটা, ওই কনফার্মেশনটাই হলো আমাদের জন্য গ্রিন সিগন্যাল। আসলে অধৈর্য হয়ে কিন্তু অনেকে এই ফাঁদে পা দেন, সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখেই ব্যাস ঝাঁপিয়ে পড়েন। কিন্তু একবার ভাবুন তো, যদি লেভেলটা না মানে, যদি ভেঙে যায়, তখন কি হবে? এজন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো একটু ধৈর্য ধরা। বাউন্সটা আগে হতে দিন, কনফার্ম হন, তারপর অ্যাকশনে যান। হ্যাঁ, এতে হয়তো কয়েক পিপস কম লাভ হতে পারে, কিন্তু একটা বড়সড় লস থেকে বাঁচার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যায়। এই ছবি দুটো দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ছবিটা খেয়াল করুন, প্রাইস সাপোর্ট লাইনে ধাক্কা খেয়ে ওপরে ওঠা শুরু করার পরে বাই এন্ট্রি নেওয়া হয়েছে, আগে নয়, পরে। আর স্টপ লসটা কোথায়? ঠিক সাপোর্ট লাইনের একটু নিচে। এবার ডান দিকের ছবিটা দেখুন, একই লজিক। প্রাইস রেজিস্ট্যান্স থেকে বাউন্স করে নিচে নামা শুরু করার পরে সেল এন্ট্রি, আর স্টপ লস রেজিস্ট্যান্সের ঠিক ওপরে। খুবই সিম্পল, কিন্তু দারুণ কার্যকর একটা কৌশল, তাই না? কিন্তু মার্কেট তো আর সবসময় নিয়ম মেনে চলে না। চলে কি? এমন অনেক সময় আসে যখন প্রাইস কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের দেয়ালই মানে না, সব ভেঙেচুরে বেরিয়ে যায়। তো এখন চলুন দেখি, এই নিয়ম ভাঙার খেলাটাকে কিভাবে আমরা নিজেদের জন্য একটা সুযোগে পরিণত করতে পারি। বেবি পেপসের এই কথাটা আমারও খুব পছন্দের। এটা আমাদের খুব সহজ করে একটা সত্যি মনে করিয়ে দেয়। ট্রেডিংয়ের দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়। লেভেলগুলো তো ভাঙার জন্যই আছে, আর আমাদের কাজ হলো সেই ভাঙনের জন্য সবসময় প্রস্তুত থাকা। তো এই ব্রেকআউট শব্দটা আমরা বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে, যখন প্রাইস একটা গুরুত্বপূর্ণ লেভেলকে শুধু ছুঁয়ে চলে যায় না, বরং রীতিমতো দরজা ভেঙে অন্যদিকে চলে যায় এবং ওখানেই থাকার চেষ্টা করে, সেটাকেই আমরা বলি ব্রেকআউট। একটা লেভেল ভেঙে যাওয়া মানে কিন্তু খেলা শেষ না, বরং এটা একটা নতুন খেলার শুরু। আর এই নতুন সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে দুটো আলাদা রাস্তা আছে। চলুন এবার ব্রেকআউট ট্রেড করার এই দুটো রাস্তা নিয়ে কথা বলা যাক। একটা হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, মানে আক্রমণাত্মক স্টাইল, আর অন্যটা হলো কনজারভেটিভ, মানে একটু রক্ষণশীল স্টাইল। দুটোই কিন্তু কাজ করে, কিন্তু দুটোর রিস্ক আর খেলার ধরন একদম আলাদা। ছবি দুটো দেখলেই দুটোর ফিলসফিটা পরিষ্কার হয়ে যাবে। অ্যাগ্রেসিভ ট্রেডার কি করেন? ব্রেক হওয়ার সাথে সাথেই মার্কেটে এন্ট্রি, এক মুহূর্ত দেরি করতে রাজি নন তিনি। অন্যদিকে কনজারভেটিভ ট্রেডার হলেন ধৈর্যের প্রতিমূর্তি। তিনি অপেক্ষা করেন, তিনি দেখতে চান যে প্রাইস ওই ভাঙা লেভেলটাতে আবার ফিরে এসে সেটাকে টেস্ট করছে কিনা, যেটাকে আমরা টেকনিক্যালি বলি পুলবার। অ্যাগ্রেসিভ হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি?
মুভমেন্টটা যদি ঠিকঠাক শুরুতেই ধরে ফেলা যায় তাহলে বিশাল লাভ হতে পারে, কিন্তু এর ঝুঁকিও কিন্তু মারাত্মক, কারণ অনেক সময়ই মার্কেট আমাদের সাথে চালাকি করে, প্রাইস লেভেলটা একটুখানি ভেঙে আবার আগের জায়গায় ফিরে আসে, যাকে বলে ফলস ব্রেকআউট, আর তখন স্টপ লস খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর কনজারভেটিভ পদ্ধতিটা হলো পুরোটাই ধৈর্যের খেলা। এখানে আমরা কয়েকটা ধাপে কাজ করি। ধাপ 1, আগে ব্রেকআউটটা হতে দিন। ধাপ 2, এবার অপেক্ষা করুন, দেখুন প্রাইস আবার ফিরে এসে ওই ভাঙা লেভেলটাকে নতুন সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে মেনে নিচ্ছে কিনা। আর ধাপ 3, যখন এই দ্বিতীয় কনফার্মেশনটা পেয়ে গেলেন, শুধুমাত্র তখনই ট্রেডে ঢুকুন। হ্যাঁ, এটা একটু ধীর গতির, কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, ট্রেডিং কিন্তু শুধু চার্ট আর লাইন আঁকার খেলা নয়, এর সাথে আমাদের নিজেদের ব্যক্তিত্ব, আমাদের ধৈর্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এই সব কিছু গভীরভাবে জড়িয়ে আছে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে এসেছে। কেউ হয়তো দ্য প্ল্যানার বা পরিকল্পনাকারী, যিনি বাউন্সের মতো নিশ্চিত সুযোগের জন্য অপেক্ষা করেন। কেউ আবার দ্য রিস্ক টেকার, মানে সাহসী ঝুঁকি গ্রহণকারী, যিনি ব্রেকআউটের প্রথম সুযোগটাই লুফে নিতে চান। আবার কেউ হয়তো দ্য স্ট্র্যাটেজিস্ট, মানে ধৈর্যশীল কৌশলী, যিনি পোলব্যাকের মতো পারফেক্ট একটা মুহূর্তের জন্য অপেক্ষা করতেও রাজি। তাহলে সবচেয়ে জরুরি কথাটা কি? কথাটা হলো এখানে ওয়ান সাইজ ফিটস অল বলে কিচ্ছু নেই। এমন কোনো পদ্ধতি নেই যেটা সবার জন্য সেরা। আসল সাফল্যটা কিন্তু সেখানেই, যখন একজন ট্রেডার তার নিজের ব্যক্তিত্ব আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে খাপ খায় এমন একটা কৌশল খুঁজে নিতে পারেন। তাহলে দিনের শেষে প্রশ্নটা নিজেকেই করতে হবে, এই চার্টের খেলায় আমার চরিত্রটা কি হবে? আমি কি একজন ধৈর্যশীল পরিকল্পনাকারী যে নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করে, নাকি একজন সাহসী ঝুঁকি গ্রহণকারী যে সুযোগ আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।